সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে এবং সাথে সাথে নোটটাও করে নেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, চোল রাজ্যে কোন শিল্পটি বিশেষভাবে বিখ্যাত ছিল? ব্রোঞ্জ হস্তশিল্প। পাল ও সেন যুগে কেনাবেচার মাধ্যম কি ছিল? কড়ি। পাল ও সেন যুগে কেনাবেচার মাধ্যম ছিল কড়ি। পাল আমলে শিল্পীদের সংঘবদ্ধ গোষ্ঠীকে কি বলা হতো? নিগম। পাল আমলে শিল্পীদের সংঘবদ্ধ গোষ্ঠীকে বলা হতো নিগম। রামচরিত কাব্যের রচয়িতাকে? রামচরিত কাব্যের রচয়িতাকে? তো রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। আর যদি বলা হয় রামচরিত মানস, তো রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। রামচরিত মানসকে লিখেছেন তুলসীদাস এবং রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? নেপাল থেকে। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। এবং এই পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। পাল যুগে বিখ্যাত শিল্পী কারা ছিলেন? পাল যুগে বিখ্যাত শিল্পী ছিলেন ধীমান ও বিটপাল। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছেন জয়দেব। গীত গোবিন্দ কে লেখে? জয়দেব। তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে কে পূজিত হন? তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে অতীশ দীপঙ্কর পূজিত হন। আঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? তো কম্বোডিয়ায় অঙ্করভাট মন্দির অবস্থিত। চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা কে? চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা হচ্ছেন চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি রচনা করেছিলেন। পবনদূত কাব্য কে লিখেছিলেন? তো পবনদূত কাব্যের রচয়িতা হচ্ছে ধৈই। পবনদূত কাব্য কে লিখেছে? ধৈই। ব্রাহ্মণ সর্বস্ব বইটি কার লেখা? ব্রাহ্মণ সর্বস্ব বইটি লেখা হচ্ছে হলায়ুধের। চর্যাপদ কোন যুগের ভাষার নিদর্শন? চর্যাপদ পাল যুগের ভাষার নিদর্শন। সামন্ত সমাজের কাঠামো কেমন ছিল? ত্রিভুজাকৃতি। সামন্ত সমাজের কাঠামো ছিল ত্রিভুজাকৃতির। প্রাচীন ভারতে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কোনটি ছিল? প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এবং এটি গুপ্ত রাজা কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। পাল আমলে নির্মিত স্তূপগুলি দেখতে কেমন ছিল? শিখরের মতো। পাল আমলে নির্মিত স্তূপগুলি ছিল শিখরের মতো দেখতে। নালন্দা মহাবিহার কোন রাজাদের আমলে তৈরি হয়েছিল? তো গুপ্ত রাজাদের আমলে তৈরি হয়েছিল। নেক্সট, বড়বদুরের বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। বড়বদুরের বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত। চর্যাপদ হলো মূলত কিসের সংকলন? গান ও কবিতার সংকলন হলো চর্যাপদ। সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? ব্রাহ্মণ্য ধর্মের। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। পাল যুগে বাংলার প্রধান কৃষিজাত ফসল কি ছিল? তো পাল যুগে বাংলার প্রধান কৃষিজাত ফসল ছিল ধান। চর্যাপদের ভাষা কি নামে পরিচিত? চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা নামে পরিচিত। দানসাগর গ্রন্থটি কার লেখা? বল্লাল সেন। দানসাগর গ্রন্থটি বল্লাল সেন। সেন যুগে আব্রাহ্মণদের কি হিসেবে গণ্য করা হতো? সেন যুগে আব্রাহ্মণদের শূদ্র হিসেবে গণ্য করা হতো। ব্রহ্মযান মতের নেতাদের কি বলা হতো? সিদ্ধাচার্য। নালন্দায় শিক্ষা লাভের জন্য কোন দেশ থেকে ছাত্ররা আসত? তিব্বত ও চীন থেকে। চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কিসের উপর ভিত্তি করে লেখা ছিল? আয়ুর্বেদের। পাল আমলে চিত্রকলা কোন মাধ্যমে করা হতো? তালপাতার উপর। সন্দুক্তি কর্ণামৃত কে সংকলন করেন? শ্রীধর দাস। বাঙালিরা আলু খেতে শিখেছে কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। এই পর্তুগিজরাই প্রথম আলু এনেছিল ভারতে। বিক্রমশীল মহাবিহারে কতজন শিক্ষক ছিলেন? 100 জনেরও বেশি। সেন যুগে সমাজের সব থেকে প্রভাবশালী শ্রেণী কারা ছিল? ব্রাহ্মণরা। শৈব বলতে কাদের উপাসকদের বোঝায়? শিবের। ব্রাহ্মদেয় প্রথা অনুযায়ী কাদের জমি দান করা হতো? ব্রাহ্মণদের। অতীশ দীপঙ্কর তিব্বতে কোন বৌদ্ধমত প্রচার করেন? মহাযান। অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়? বজ্রযোগিনী গ্রামে। নেক্সট, পাল রাজত্বে বৌদ্ধ ধর্ম চর্চার একটি বিখ্যাত কেন্দ্র হল ওদান্তপুরী। ব্রাহ্মদেয় ব্যবস্থা কি? দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের করমুক্ত জমি দান করার পদ্ধতিকে ব্রহ্মদেয় বলা হতো। সামন্ততন্ত্র কাকে বলে? মধ্যযুগের রাজা সরাসরি শাসন না করে একদল গোস্বামীর মাধ্যমে শাসন ও সৈন্য পরিচালনা করতেন, একে সামন্ততন্ত্র বলা হয়। পঞ্চরত্ন কাদের বলা হতো? রাজা লক্ষণ সেনের সভায় 5 জন বিখ্যাত কবিকে জয়দেব, ধৈই, গোবর্ধন, উমাপতিধর ও শরণকে একত্রে পঞ্চরত্ন বলা হতো। সোমপুরী মহাবিহারের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহারের নিদর্শন পাওয়া গেছে। চর্যাপদ কি?
চর্যাপদ হলো পাল যুগের বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গান ও কবিতার সংকলন। নগরম বলতে কি বোঝানো হয়? দক্ষিণ ভারতে বণিকদের স্বার্থরক্ষার জন্য গঠিত সংগঠনকে নগরম বলা হতো। বিক্রমশীল মহাবিহারের নাম কেন এমন হয়েছিল? পাল রাজা ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল, তার নাম অনুসারেই এই বিহারের নামকরণ করা হয়। নির্বাণ বলতে বৌদ্ধ ধর্মে কি বোঝায়? জীবন মরণ চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করাকেই নির্বাণ বলা হয়। পাল যুগের শ্রেষ্ঠ দুই শিল্পী কে? ধীমান ও তার পুত্র বিটপাল হল পাল যুগের শ্রেষ্ঠ দুই শিল্পী। অতীশ দীপঙ্কর তিব্বতে কেন গিয়েছিলেন? তিব্বতের রাজা জ্ঞানপ্রভুর আমন্ত্রণে সেখানে বৌদ্ধ ধর্ম সংস্কারের জন্য তিনি গিয়েছিলেন। চর্যাপদ কে কবে আবিষ্কার করেন? 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এটি আবিষ্কার করেন। পাল ও সেন যুগে কেনাবেচার মাধ্যম কি ছিল? কড়ি কেনাবেচার প্রধান মাধ্যম ছিল, মুদ্রার প্রচলন তেমন ছিল না। পাল আমলে চিত্রকলা প্রধানত কিসের উপর করা হতো? পুঁথি বা তালপাতার উপর রঙিন ছবি আঁকা হতো। চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কেন গুরুত্বপূর্ণ? চক্রপাণি দত্ত রচিত এই গ্রন্থে চরক ও সুশ্রুতের রচনার উপর ভিত্তি করে আয়ুর্বেদ চর্চা করা হয়েছে। নিগম কি ছিল? পাল আমলে বণিক বা শিল্পীদের সংঘবদ্ধ পেশাভিত্তিক সংগঠনকে নিগম বলা হতো। দানসাগর ও অদ্ভুত সাগর কে লিখেছিলেন? সেন রাজা বল্লাল সেন। পাল যুগে বাঙালিদের প্রধান খাদ্য কী ছিল? ভাত ছিল বাঙালিদের প্রধান খাদ্য, এছাড়া মাছ, শাকসবজি, দুধ ছিল প্রিয় খাবার। ডাল খাওয়ার অভ্যাস বাঙালিদের কিভাবে শুরু হয়? উত্তর ভারতীয়দের সংস্পর্শে এসে বাঙালিরা ডাল খেতে শিখেছিল। প্রাচীন বাংলার প্রধান বাণিজ্য পণ্য কী ছিল? সূক্ষ্ম সুতি বস্ত্র ছিল প্রধান রপ্তানির পণ্য। বজ্রযান বৌদ্ধ ধর্মমতের বিশেষত্ব কী? এতে মন্ত্রতন্ত্র ও যোগ সাধনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার কিভাবে চলত? সুমাত্রার রাজা এবং স্থানীয় রাজাদের দান করা গ্রামের রাজস্ব থেকে এর ব্যয় নির্বাহ হতো। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের প্রকৃত নাম কী ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ। চর্যাপদ কেন বাংলার সামাজিক ইতিহাসের উপাদান? এতে তৎকালীন বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও প্রাকৃতিক পরিবেশের ছবি পাওয়া যায়। নালন্দায় কোন কোন বিষয় পড়ানো হতো? বৌদ্ধশাস্ত্র ছাড়াও দর্শন, চিকিৎসাশাস্ত্র, ব্যাকরণ, তর্কবিদ্যা পড়ানো হতো। সোমপুর বিহার কে নির্মাণ করেন? পাল রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন। আরব দেশের লোকেরা কোন কোন ফল খেয়ে জীবন ধারণ করত? খেজুর তাদের প্রধান খাদ্য ছিল। চক্রপাণি দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সম্ভবত বীরভূম জেলায়। গোবিন্দ কাব্যের মূল বিষয় কি? রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী। পাল রাজাদের ধর্মীয় সহিষ্ণুতার প্রমাণ কি? তারা বৌদ্ধ হলেও হিন্দু মন্দিরে জমিদান করতেন এবং উচ্চপদে হিন্দুদের নিযুক্ত করতেন। সামন্ততন্ত্রের সমাজ কাঠামোকে কেন ত্রিভুজের সাথে তুলনা করা হয়? একদম উপরের রাজা এবং নিচের সাধারণ প্রজা ও মাঝে বিভিন্ন স্তরের সামন্তদের বিন্যাসের জন্য। নাস্তিক পণ্ডিতদের ভিটা বলতে কি বোঝায়? অতীশ দীপঙ্করের জন্মস্থানের ভিটাকে স্থানীয়ভাবে এই নামে ডাকা হয়। পাল যুগে বাংলার স্থাপত্যের একটি উদাহরণ দাও। দিনাজপুরের বানগড় বা পাহাড়পুরের বৌদ্ধস্তূপ। সেন যুগে সমাজের শ্রেণীবিন্যাস কেমন ছিল? সমাজ ছিল কঠোরভাবে বর্ণাশ্রম কেন্দ্রিক এবং ব্রাহ্মণদের প্রাধান্য ছিল বেশি। হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে আরবের মক্কায় হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন। চর্যাপদে কয়টি গান ছিল? সংকলনটি মোট 46.5টি গান পাওয়া গেছে। নালন্দার ছাত্র সংখ্যা কত ছিল? প্রায় 10,000 ছাত্র সেখানে পড়াশোনা করত। তিব্বতীয় ভাষায় অতীশ দীপঙ্করকে কি বলা হতো? তাকে বৌদ্ধের অবতার বা লামা জ্ঞান করা হয়। বাঙালিরা কোন কোন শাক খেত? নালতে শাক, হিঞ্চে শাক, কলমি শাক খাওয়ার উল্লেখ পাওয়া যায়। পাল রাজত্বে শিল্পরীতিকে কি বলা হতো? পাল রাজত্বের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। সুয়ানজাং কোন বিহারের প্রশংসা করেছেন? তিনি নালন্দা ও তাম্রলিপ্তের বিহারগুলির শিক্ষা ব্যবস্থার উচ্চ প্রশংসা করেছেন। নেক্সট, পাল ও সেন যুগে বাংলার কৃষি ও বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। কৃষি। বাংলার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। ধান ছিল প্রধান উৎপন্ন ফসল, এছাড়াও সরষে, পান, সুপারি ও নারকেলের ব্যাপক চাষ হতো। রাজারা কৃষকদের থেকে 1/6 কর আদায় করতেন। বাণিজ্য। পাল যুগে বৈদেশিক বাণিজ্যের দাপট থাকলেও সেন যুগে তা হ্রাস পায়। অভ্যন্তরীণ বাণিজ্য মূলত কড়ির মাধ্যমে চলত। সুতি বস্ত্রের চাহিদা আন্তর্জাতিক বাজারে অটুট ছিল। নালন্দা বৌদ্ধবিহারের গুরুত্ব ও শিক্ষা ব্যবস্থার বর্ণনা দাও।
বিখ্যাত কেন্দ্র। তো রাজাদের আমল থেকে নালন্দা এশিয়ার অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র ছিল। এখানে প্রায় 10,000 ছাত্র এবং 1500 শিক্ষক ছিল। পাঠ্যসূচি কেবল বৌদ্ধ শাস্ত্র নয়, দর্শন, চিকিৎসা বিজ্ঞান ও ব্যাকরণ এখানে নিষ্ঠার সাথে পড়ানো হতো। সম্পদ ও সহায়তা, সুমাত্রা দ্বীপের রাজা বালপুত্রদের এবং মগধের রাজারা এই বিহারের জন্য অনেক জমি ও গ্রাম দান করেছিলেন। বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের শ্রীজ্ঞানের অবতার আলোচনা করো। পাণ্ডিত্য, তিনি বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ ছিলেন এবং অসংখ্য শাস্ত্রীয় গ্রন্থ রচনা করেছিলেন। তিব্বত সংস্কার, তিব্বতে গিয়ে তিনি বৌদ্ধ ধর্মের কুসংস্কার দূর করেন এবং সেখানে নতুন করে ধর্ম সংস্কার করেন। অনুবাদ কাজ, তিনি অনেক সংস্কৃত গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করেন, যা তিব্বতের জ্ঞান চর্চায় বিপ্লব আনে। আজও তিনি তিব্বতে বৌদ্ধের অবতার হিসাবে শ্রদ্ধেয়। পাল ও সেন আমলে বাঙালিদের খাদ্যাভ্যাসের বিবরণ দাও। প্রধান খাদ্য, ভাত ছিল বাঙালিদের প্রধান খাদ্য। ভাতের সাথে ঘি, দুধ ও দই খাওয়ার চল ছিল। আমিষাহার, মাছ বাঙালিদের অবিচ্ছেদ্য অংশ ছিল, বিশেষ করে ইলিশ মাছ ও হরিণের মাংস খাওয়ার উল্লেখ পাওয়া যায়। শাকসবজি ও ফল, নালতে শাক ও বিভিন্ন জলজ সবজির জনপ্রিয় ছিল। ফলের মধ্যে আম, কাঁঠাল ও মহুয়া ছিল প্রধান। পর্তুগিজদের প্রভাবে পরে বাঙালিরা আলু খেতে শিখেছিল। পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্যের শিল্পশৈলী বর্ণনা করো। প্রাচ্য শিল্পরীতি, পাল যুগের শিল্পরীতি প্রাচ্য শৈলী নামে পরিচিত। এর প্রধান রূপকার ছিলেন ধীমান ও বিটপাল। ভাস্কর্য, এই যুগে ব্রোঞ্জ ও পাথরের সূক্ষ্ম খোদাই করা মূর্তি তৈরি করা হতো। মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাবে এই মূর্তি দেখা যায়। স্থাপত্য, পাহাড়পুর ও সোমপুরের বিশাল বৌদ্ধ বিহারগুলি পাল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। মন্দির ও স্তূপগুলি মূলত পোড়ামাটির অলঙ্করণ বা টেরাকোটায় সমৃদ্ধ ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে প্রাচীন ভারতের সাংস্কৃতিক সম্পর্কের পরিচয় দাও। বাণিজ্য ও ধর্ম, ভারত মহাসাগরের মাধ্যমে দক্ষিণ ভারতের বণিকরা ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় ধর্ম ও সংস্কৃতি ছড়িয়ে দেয়। স্থাপত্য প্রভাব, কম্বোডিয়ার অঙ্করভাট বিষ্ণু মন্দির এবং ইন্দোনেশিয়ার বড়বদুর বৌদ্ধ মন্দির ভারতীয় স্থাপত্যের রীতির সার্থক রূপ। সাহিত্য, রামায়ণ ও মহাভারতের কাহিনীগুলি আজও ওই দেশগুলোর নাচ ও গানের মাধ্যমে পালিত হয়, যা ভারতের গভীর সাংস্কৃতিক প্রভাবকে সাক্ষ্য দেয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন উত্তর। See you in my next video. Till then, thank you for watching.